আচ্ছা, শুনতে পাচ্ছ তার মানে? দেখো, তোমরা গত দিনের ভিডিওটা পাওনি। গত দিনের ভিডিওটা আমি 3 বার আপলোড দিলাম। ইউটিউব ফেসবুক দেখায় যে আপলোড হয়ে গেছে, তো 15-20 মিনিট পরে আবার মেসেজ দেয় যে না, ভিডিও আপলোড হচ্ছে না। তো এটা কেন হচ্ছে জানি না। হতে পারে অন্য কোনো ওদের ইন্টারনাল কোনো ইস্যু। তবে আমি আরও একবার দুইবার ট্রাই করব, করার পরে যদি না হয় তখন ভিডিওটা হয়তো বা অন্য কোনো ফরম্যাটে বা অন্য কোনো ওয়েতে আবার ডাউনলোড করতে, মানে আপলোড করতে হবে। এটা শুধু তোমাদের এই গ্রুপটাতেই হচ্ছে, অন্য গ্রুপে সমস্যা হচ্ছে না। তো আজকের স্যার পিডিএফটাও তো মনে হয় দেননি স্যার। পিডিএফটা তো এর আগে দিয়েছি, এদের আগেই এই পিডিএফটা দিয়েছি, ওই জন্যে না দেইনি। স্যার দেন নাই স্যার। দেখেন স্যার একটু। আচ্ছা, এদের আগেও দেইনি না? ম্যারেজ অ্যান্ড না সিঙ্গেল স্যার। লাইফ। আচ্ছা, আমি তাহলে এখনই দিয়ে দিচ্ছি। আমি দিয়েছি মনে করেই দেইনি আমাকে। আমি তো রাতেই আপলোড দিয়েছি, তো ভিডিও আপলোড হয়ে যায়, তো এই জন্য আমাকে অনেকে প্রশ্ন করতেছিলাম, বলতেছি যে হ্যাঁ দিয়েছি, দেখো দিয়েছি, আমি এরকমটাও বলতেছিলাম। তো পরে দেখতেছি যে না, দেইনি আসলে। পিডিএফ। আচ্ছা, ভিডিওটা ধরো আমি এখনই তোমাদের সামনেই দেই। স্যার ক্লাসের নাম্বারটা দিয়ে দিয়েন, মেবি 55 নাম্বার। আচ্ছা, আমি এটা দিয়ে দেবো, আগে আপলোডটা হোক। স্যার দুইটা প্রশ্নের পিডিএফ তো দেন নাই। হ্যাঁ, অনেকগুলোই তো, গতকাল অনেকগুলোই দেইনি। বলছিলাম। হ্যাঁ, অনেকগুলোই দেইনি। ওই যে আপলোডই হচ্ছে না, দেখো এই যে এইভাবে আছে, অনেক পরে আপলোড শুরু হচ্ছে। এটা যে নেটের স্পিডের ইস্যু তাও না, এটা অনেক সময় ফেসবুকের অনেক আপডেট আসে, এই আপডেটগুলোর জন্য এরকমটা হয়। এই যে আপলোডই হচ্ছে না, তাহলে কিভাবে হবে? আমি যখন পোস্ট করি, তাহলে পোস্টিং দিয়ে রাখলাম, দেখা যাক কি হয়। ইওর ভিডিও ইজ বিং প্রসেসড। দেখো, এর আগে একবার দিয়েছি, এই সন্ধ্যাবেলাতেই দিলাম। এই যে বলছে ভিডিও কুড নট বি আপলোডেড, ভিজিট ভিডিও হেল্প, তারপরে কুড নট বি আপলোডেড। স্যার ভিডিওটা কনভার্ট করে অন্য হ্যাঁ, কোনো এখন ওইটা অন্য কোনো ফরম্যাটে ইউজ করে দিতে হবে। আর এই সমস্যাটা তৈরি হয়েছে এই ঈদের সময়, যে বন্ধ টন্ধ ছিল। তখন এই যে অনেক সফটওয়্যারগুলো দেখো আপডেট নিয়েছে, আপডেট নেওয়ার ফলে হয়তো বা ওইটাতে অন্য কোনো ফরম্যাটে অন্য কোনো ইস্যু তৈরি হচ্ছে। তো ওইটাও যদি হতো তাহলে তো অন্য গ্রুপে হওয়ার কথা ছিল না, বাট অন্য গ্রুপে কিন্তু ভিডিওগুলো দিতে পারতেছি। সমস্যাটা হচ্ছে শুধু এইখানটাতে। হয়তো এরকম হতে পারে যে ভিডিওটা হয়তো অনেক বড় সাইজ হয়ে গেছে কিছু একটা। আচ্ছা, আমি ওটা দেখবো নি, হ্যাঁ, আজকের ক্লাসের পরেই যদি বড় হয়, দরকার হয় কেটে 2 ভাগে দিব, তাও দিয়ে দেবো নি। ওকে, তো চলো আমরা শুরু করি। আমরা গত দিনে বলতেছিলাম যে অফ ম্যারেজ অ্যান্ড সিঙ্গেল লাইফ পড়ে ফেলেছি গত দিনে আমরা। আজকে আমরা পড়বো অফ ট্রুথ সম্পর্কে। অফ ট্রুথ সম্পর্কে একেবারে লাইন বাই লাইন পড়বো না আমরা। কই গেল? অফ ট্রুথের এটা আমি লেকচার শিট করেছি, তবে লেকচার শিটটা নেটেই আসলে অত বেশি ইনফরমেশন নাই এটা সম্পর্কে, আর বইগুলোতেও কেমন জানো। তো এই জন্য এইটাতে একটা ইন্ট্রোডাকশন দিয়েছি, পোয়েটের যে পরিচিতি সেটা, আর অ্যানালিসিসটা আছে, এবং লাস্টে গিয়ে একটা সামারি দেয়া আছে। তো আমরা এই অ্যানালিসিসটা পড়বো, অ্যানালিসিসটা পড়ে আমরা বোঝার চেষ্টা করবো। এবং এখানে দেখো এগুলো কিন্তু এক একটা তোমার কয়েকটা সেন্টেন্স মিলে আর কি এক একটা ইয়ে। এবং এই যে এই জায়গায় এতখানি করে নিয়েছি এবং সেটারই একটা মিনিং বা সেগুলোই অ্যানালাইসিস করা আছে। তো আমরা একটু বোঝার চেষ্টা করি, চলো এটা এভাবেই দেখো। অফ ট্রুথ, অফকোর্স এটা ফ্রান্সিস বেকনের।
এবং অফ ট্রুথ বলতে এখানে সত্য সম্পর্কে, হ্যাঁ, অফ মানে এখানে সম্পর্কে, হ্যাঁ, সম্পর্কে বা সম্বন্ধে, মানে তার এই রাইটিংটা সত্য সম্পর্কে। দেখো, অফ ট্রুথ ইজ দ্য ওপেনিং এসে of the final edition of the philosopher, statesman and jurist Francis Bacon's essay or counsels civil and moral। বলা হচ্ছে যে ফ্রান্সিস বেকনের যে ফাইনাল এডিশন একটা রাইটিং আর কি রয়েছে তার, মানে সবশেষ যে রাইটিংটা সেটা হচ্ছে এসে অর কাউন্সেলস সিভিল অ্যান্ড মোরাল নামক যে রাইটিংটা, সেই রাইটিংয়ের ওপেনিং এসে, সেই রাইটিংয়ের শুরুর এসেটা হচ্ছে এই অফ ট্রুথ। 1625 সালে আর কি এটা লেখা, মানে এই যে এই রাইটিংটা পাবলিশ হয় এইটা। অফ ট্রুথ ইজ বেকনস মাস্টারপিস দ্যাট শোস হিজ কিন অবজারভেশন অফ হিউম্যান বিংস উইথ স্পেশাল রিগার্ড টু ট্রুথ। অফ ট্রুথ হচ্ছে ফ্রান্সিস বেকনের একটা মাস্টারপিস, এবং এইখানে তিনি দেখিয়েছেন যে মানুষের সত্য বিষয়ে তাদের যে ধ্যান ধারণা, সেই বিষয়টাতে নিয়ে আমাদের রাইটার তিনি একটা কিন অবজারভেশন দিয়েছেন, মানে মানুষ সত্যকে কিভাবে রিপ্রেজেন্ট করে, মিথ্যাকে কিভাবে তারা রিপ্রেজেন্ট করে, এই দুইটা জিনিসকে তিনি এই রাইটিং এর ভেতর উপস্থাপন করেছেন। In the beginning of the essay, Bacon rightly observed that generally people do not care for truth as Pilate, the governor of the Roman Empire, while conducting the trial of Jesus Christ, cares little for truth। এই রাইটিংয়ের শুরুতে, অর্থাৎ এই অফ ট্রুথ রাইটিংয়ের শুরুতে বেকন তিনি খুব সঠিকভাবেই এখানে অবজার্ভ করেছেন যে মানুষ সত্যের ব্যাপারটা নিয়ে অতটা কেয়ার করে না, হ্যাঁ, ঠিক পাইলেটের মতো, কেউ বলে পিলেট, কেউ বলে পাইলেট, হ্যাঁ, যে যেটা বলো আর কি বলতে পারো। তো এটা একটা ব্যক্তির নাম, তিনি হচ্ছেন রোমান এম্পায়ারের বা রোমান সাম্রাজ্যের একজন গভর্নর ছিলেন, এবং তিনি জেসাস ক্রাইস্টের যখন ওই যে ট্রায়ালটা হয় শেষে গিয়ে, সেই জেসাস ক্রাইস্টের ট্রায়ালের তিনি মানে একজন কি বলো ওইটা তো ওই জাজ প্যানেলের একজন আর কি, বা ওই শুনানির একজন, ওই কোর্টের একজন সদস্য, এবং তিনি তার একটা লাস্টে একটা কথা বলেছিলেন যে, মানে সেটা আমরা নিচে পাবো, যে সত্য কি, হোয়াট ইজ ট্রুথ, সত্য বলতে কিছু নেই, মানে ব্যাপারটা এরকম যে হোয়াট ইজ ট্রুথ। এবং তিনি হচ্ছে এই সত্যের ব্যাপারটা নিয়ে অত কেয়ার করেননি, যা হওয়ার হয়েছে, জেসাস ক্রাইস্ট এরকম অন্যায় করেছে, এটা অভিযোগ উঠেছে, তাকে ইয়ে করে দাও, মেরে ফেলো, মানে ব্যাপারটা এরকম যে অভিযোগ উঠেছে, তাকে মেরে ফেলো, কিসের সত্য, করেছে কি করেনি এটা এত জাজ করার দরকার নেই, জনগণ চাচ্ছে মেরে ফেলো, ব্যাপারটা এরকম। In of truth, Bacon argues that people have a natural inclination to lie to others। বলা হচ্ছে যে অফ ট্রুথের ভেতরে বেকন তিনি দেখাচ্ছেন যে মানুষের একটা সাধারণ প্রাকৃতিক একটা ঝোঁক রয়েছে, সেটা হচ্ছে মিথ্যা কথা বলা অন্যদের সামনে, অন্যদের কাছে, এবং এটাকে বলতেছেন যে ন্যাচারাল দো করাপ্ট লাভ অফ দ্য লাই ইটসেলফ। বলতেছে যদিও একটা করাপ্ট জিনিস, করাপ্ট লাভ বলতে মানুষ মানে মিথ্যা বলতে পছন্দ করে, এবং মিথ্যা বলাটা একটা করাপ্টেড জিনিস, একটা খারাপ জিনিস, কিন্তু তারপরেও মানুষ এই মিথ্যা কথাটা বলে। এটা তিনি মানে দেখিয়েছেন যে মানুষের ঝোঁক আছে একটা মিথ্যা কথা বলার। আমরা অনেক সময় কি হয় যে মিথ্যা না মেশালে আসলে অনেক জিনিসই অনেক চাকচিক্যময় হয় না, তাই না? একটা জিনিস দেখাই, এই যে আমরা স্বর্ণের বিভিন্ন ইয়ে তৈরি করি, গহনা তৈরি করি, এর ভেতরে শুধুমাত্র স্বর্ণ দিয়ে তুমি গহনা তৈরি করতে পারবে না, তোমাকে ওর ভেতরে খাদ মেশাইতে হবে, হ্যাঁ। তো এইটাই যে মানে সত্যের ভেতরে মিথ্যা তোমাকে মিশাইতেই হবে, আদারওয়াইজ তোমার সিচুয়েশন অত প্লেজারাস হবে না বা প্লিজিং হবে না, হ্যাঁ, আমরা অতটা মজা পাবো না, বা জিনিসগুলো অত ইন্টারেস্টিং হবে না। ওকে, তো এটা পোয়েট সম্পর্কে আছে, তোমরা এটা দেখে নিও। আমরা এবার এখান থেকে যাই, আমরা এইটা তো এখানে দেয়া আছে, আমরা পড়বো হচ্ছে এই অংশটুকু শুধু। দেখো, এটা এই প্রথম লাইনটা হচ্ছে আমাদের কোটেশনের জন্য ইম্পর্টেন্ট, তবে এখানে আরেকটা বিষয়, সেটা হলো অফ ট্রুথ, অফ প্ল্যান্টেশন, অফ ফ্রেন্ডশিপ, এগুলো থেকে অত বেশি ইয়া আসে না, কোটেশন বা ওইরকম অত গুরুত্বপূর্ণ তেমন কোনো লাইন এরকম কিছু নাই। বাট অফ রেভেন্স, অফ স্টাডিজ, তারপরে অফ ম্যারেজ অ্যান্ড সিঙ্গেল লাইফ, অফ গ্রেট প্লেস, এগুলো থেকে খুব ভালো আসে।
আচ্ছা, এবার দেখো এই যে এইটুকুতে কি বলতেছেন আমাদের স্পিকার, বলতেছেন যে হিয়ার ফ্রান্সিস বেকন রেফার্স টু পন্টিয়াস পিলেট। হ্যাঁ, এখানে পন্টিয়াস পিলেট বা পাইলেট তাকে রেফার করতেছেন। ওই যে আমরা গতদিন একদিন বলছিলাম না অ্যালিউশনটা কি, তো এই অ্যালিউট করেছেন আর কি তিনি, মানে উল্লেখ করেছেন। অ্যালিউশন মানে রেফারেন্স দেয়া বা উল্লেখ করা। তো এখানে তিনি এই হচ্ছে পাইলেট এর কথা বা পাইলেটকে তিনি এখানে রেফার করেছেন। হু অকুপাইড এ পজিশন অফ ইনফ্লুয়েন্স ইন এম্পারার টাইব্রিয়াস কোর্ট, অর্থাৎ আমাদের সম্রাট টাইবেরিয়াস তার যে কোর্ট, তার যে রাজপ্রাসাদ বা তার যে আদালত, সেইখানে একটা প্রভাব বিস্তারকারী একটা পজিশন দখল করেছিলেন হচ্ছে এই পাইলেট। For his involvement in the persecution of Jesus Christ, Pilate was not looked upon favorably by Christians. বলা হচ্ছে যে এই যে জেসাস ক্রাইস্টের যে ট্রায়াল, তার যে পারসিকিউশন, তার যে মৃত্যুদণ্ড যেটা দেওয়া হয়েছিল, এইটার সাথে সে ইনভলভ ছিল। এবং পাইলেট ওই সময় ওয়াজ নট লুকড আপন ফেভারেবলি বাই ক্রিশ্চিয়ান, মানে ক্রিশ্চিয়ানরা পাইলেটকে তাদের নিজেদের পক্ষে পায়নি, মানে ক্রিশ্চিয়ানদের তারা বিপক্ষেই সে কাজ করেছে। হে এনজয়েড এ সামহোয়াট সুলেড রেপুটেশন, বলা হচ্ছে সে একটা খুব ভালো রেপুটেশন এনজয় করেছে সেই সময়টাতে। এবং হচ্ছে সে এখানে ভালো বলতে এখানে ওরকমই না, মানে এখানে একটা কলঙ্কিত একটা রেপুটেশন তার, নটোরিয়াস। আমরা বলি না যে লোকটা অনেক বিখ্যাত, তো বিখ্যাত দুই রকম ভাবে হয়, একটা হচ্ছে খারাপ কাজ করে, আর একটা হচ্ছে ভালো কাজ করে। তো বিখ্যাত মানেই হচ্ছে ভালো কাজ করে, আর যখনই খারাপ কাজ করে হয় তখন সেটা হয় নটোরিয়াস, মানে ফেমাস নটোরিয়াস, দুইটা সিনোনিম অ্যান্টোনিম, মানে অ্যান্টোনিম আর কি। নটোরিয়াস মানে কুখ্যাত আর ফেমাস মানে বিখ্যাত। তো এখানে এই সুলেড মানে হচ্ছে, সুলেড রেপুটেশন মানে হচ্ছে কলঙ্কিত একটা রেপুটেশন তার ছিল, তার মানে সে হচ্ছে নটোরিয়াস ছিল, ঘৃণিত একজন ব্যক্তি ছিল। হিয়ার বেকন টেক্স পাইলেটস নেম টু এক্সপ্রেস হাউ হিউম্যানস ইন জেনারেল অ্যাভয়েড ট্রুথ। এখানে পাইলটের নাম ইউজ করে আমাদের বেকন তিনি বলতে চেয়েছেন যে কিভাবে মানুষ সত্যকে অ্যাভয়েড করে। দে ফাইন্ড ট্রুথ ইনকনভেনিয়েন্ট অ্যান্ড ডিফিকাল্ট টু এমবাইব। তারা হচ্ছে মানে মানুষ হচ্ছে সত্যকে সবসময় ইনকনভেনিয়েন্ট মনে করে, মানে অনুপযুক্ত বা সেটাকে আসলে মানে অস্বস্তির একটা জায়গা তৈরি করে, এরকমটা মনে করে। এবং ডিফিকাল্ট টু এমবাইব মানে এটাকে হজম করা তাদের জন্য কঠিন হয়ে যায়। এমবাইব বলতে হজম করা। তো এই কথাগুলো বলা হচ্ছে এই জায়গায়। যেমন এখানে বলতেছে হোয়াট ইজ ট্রুথ সেইড জেসলিং পাইলেট, মানে অবজ্ঞার সুরে পাইলেট বলতেছে সত্য কি, হোয়াট ইজ ট্রুথ, অ্যান্ড উড নট স্টে ফর অ্যান অ্যান্সার। এবং এইটার বলে সে আর অ্যান্সারের জন্য উত্তর দেয়নি। যেমন আমাদের আগেকার অর্থমন্ত্রী মাঝে মাঝে বলতো না, রাবিশ, বোকাস, 4000 কোটি টাকা এটা কিছুই না, এই বলে চলে যাইতো না। মানে সংবাদ মাধ্যমে একটু বিরক্ত হয়ে তিনি এই প্রশ্ন এই কথাগুলো বলতেন। ঠিক এরকমই আমাদের এই পাইলেটও একটা বিরক্ত হয়ে সেই কথা বলতেছে, হোয়াট ইজ ট্রুথ, ট্রুথ বলতে কি, সত্য বলতে কি আছে, এরকমটা তিনি বলেছিলেন আর কি। এবার দেখো এই জায়গাটায় কি বলতেছে, পিপুল ডু নট সিক ট্রুথ, মানুষ সত্যকে খোঁজে না, সত্যের অনুসরণ করে না, অ্যান্ড এনজয় রেজর্টিং টু ফলসহুড অ্যান্ড লাইস, এবং মানুষ আনন্দ পায় এবং ফলসহুড মিথ্যা এবং ফলসহুড এবং লাইস দুটোই আর কি মিথ্যার উপরেই তারা ডিপেন্ড করতে পছন্দ করে, রিজর্ট করতে পছন্দ করে। পিপুল লাইক অ্যাম্বিগিটি, মানুষ হচ্ছে দার্থবোধকতা পছন্দ করে, অ্যান্ড ইনঅ্যাকিউরেসি, এবং বেঠিক যেটা সঠিক না এই জিনিসটাকে মানুষ পছন্দ করে। সো দ্যাট দে ক্যান কোজ দ্য হার্শনেস অফ ট্রুথ ইন কনভেনিয়েন্ট ল্যাঙ্গুয়েজ। সুতরাং তারা কি করে, তারা হচ্ছে সত্যকে একটা তাদের কনভেনিয়েন্ট ল্যাঙ্গুয়েজে, মানে কঠোর সত্যকে তারা তাদের কনভেনিয়েন্ট ল্যাঙ্গুয়েজে এটাকে প্রকাশ করে। ব্যাপারটা এরকম যে মানুষ সবসময়ের জন্য মিথ্যাকে পছন্দ করে, সত্যকে পছন্দ করে না। দেখো একটা জিনিস, আমাদের মিডিয়া জগৎ আছে না, মিডিয়া বলতে আমি ওইটা বোঝাচ্ছি না যেটা সাংবাদিকতা, এটা না, তোমার সিনেমা, নাটক, গানে কি বলতেছে যে তোরে না পাইলে আমি মরে যাব, আমি পাথরে ফুল ফোটায় ফেলবো, আমি সাগরের ঢেউ থামাই দেবো, সবই মিথ্যা কথা না?
কেউ কোনোদিন পারছে? কিন্তু ওই গানটাই আমাদের কাছে শুনে মনে হচ্ছে কি সুন্দর গান। আবার ধরো এই যে সিনেমাগুলিতে সব মিথ্যা কথা না? হ্যাঁ, অনেক সময় এরম এরম সিনেমা আছে সত্য অবলম্বনে, কিন্তু সত্য অবলম্বনেও শুধু সত্যটাই যদি বলে তাহলে কি সিনেমা হলো? হলো না, ওইখানে মিথ্যা কিছু ঢুকাইতেই হবে, মানে চিত্রনাট্য তোমাকে তৈরি করতেই হবে। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে মিথ্যা ছাড়া কোনো জিনিস জৌলুসপূর্ণ হয় না, চকচকে হয় না, বা মিথ্যা ছাড়া সেটাকে হচ্ছে তুমি এনজয়েবল হবে না সেটা। ওই যে বলে, তোমরা ফোর্থ ইয়ারে উঠলে একটা রাইটিং পাবা, আব্রাহাম লিঙ্কনকে নিয়ে লিখেছেন, ওইটা হচ্ছে মনে হয় টি.এস. এলিয়টের লেখা নাকি, আমি ভুলে গেলাম। তো ওই জায়গায় তিনি এমন একটা রাইটিং লিখেছেন, তার রাইটিং এর কথা যদি আমরা বাংলায় বলি এরকম যে আব্রাহাম লিঙ্কন মারা গেছেন তাই আকাশ কাঁদছে বাতাস কাঁদছে। তো আকাশ কাঁদে, বাতাস কখনো কাঁদে, কিন্তু এটা এমনভাবে প্রেজেন্ট করা হয় যে মনে হয় যেন সত্যিই তাই, এবং আমরা ওটাকে মজা পাই। আমরা যদিও বুঝতেছি যে এটা মজা লাগে, ঠিক না, কিন্তু তারপরেও আমরা ওই যে হচ্ছে সুপারম্যান, ব্যাটম্যান, আরও সব বিভিন্ন যে সুপার ন্যাচারাল ক্যারেক্টারগুলি আমরা মুভিগুলো দেখে থাকি, এগুলো আমরা অনেক মজা পেয়েছি না? কারণ কি, এগুলো ওই আমরা জানি যে এটা ঠিক না, কিন্তু তারপরেও ওটা দেখতে আমাদের ভালো লাগে। আচ্ছা, এরপরে এই লাইনটাতে কি বলতেছে, বেকন গোজ ব্যাক টু দ্য এনসিয়েন্ট গ্রিক ফিলোসফার্স। বেকন এনসিয়েন্ট গ্রিকদের যে ফিলোসফার রয়েছে তাদের কাছে তিনি ফিরে যাচ্ছেন, who often lost their way while looking to assertion what really truth was। তারা প্রায়ই সত্য কি এই বিষয়টা বর্ণনা করতে গিয়ে নিজেরাই খেই হারিয়ে ফেলতেন, রাস্তা হারিয়ে ফেলতেন। মানে সত্য জিনিসটা যে কি এটা আসলে বলা খুব মুশকিল, এটার সংজ্ঞা দেওয়া মুশকিল। এটা এনসিয়েন্ট ফিলোসফাররাও এটা খেয়ে হারিয়ে ফেলতো। He laments the fact that some of these independent-minded free-thinking philosophers proposed that there was nothing real as truth। এবং আমাদের স্পিকার অর্থাৎ আমাদের বেকন তিনি ল্যামেন্ট করতেছেন যে এই সমস্ত বিখ্যাত ইন্ডিপেন্ডেন্ট মাইন্ডেড ফ্রি থিঙ্কিং ফিলোসফাররাও প্রায়ই বলে থাকতো যে সত্য বলতে কিছু নাই। বাট হোয়াইল ট্রাইং টু প্রুভ দ্য কন্ট্রারি দে সুন ওয়েভার্ড অ্যান্ড কেম আউট উইথ কনফ্লিক্টিং ডিসিশন। কিন্তু যখনই তারা চেষ্টা করতো এর কন্ট্রারি বিষয়টা অর্থাৎ মিথ্যার বিষয়টা, তখনই তারা ওয়েভার্ড হয়ে যেত, মানে তারা পোল্টি মারতো আর কি, ইউটার্ন নিত, এবং কেম আউট উইথ কনফ্লিক্টিং ডিসিশন, এবং একটা কনফ্লিক্টিং ডিসিশন হিসেবে নিয়ে আসতো। মানে তারা বলতো যে হ্যাঁ মিথ্যা জিনিসটা আছে, তাহলে মিথ্যা যে জিনিসটা আছে তাহলে তার সত্যটা অবশ্যই থাকবে। হ্যাঁ, মানে ব্যাপারটা এরকম, যেখানে অন্ধকার আছে, অন্ধকার যদি আলো না থাকতো তাহলে কি অন্ধকারকে আমরা অন্ধকার বলতাম? ওটাই স্বাভাবিক, তাই না? কিংবা অন্ধকার যদি না থাকতো তাহলে আলোর কোনো গুরুত্ব ছিল না। তো এখানে ব্যাপারটা এরকম যে মিথ্যার ক্ষেত্রে আমাদের ফিলোসফাররা বলতেছে হ্যাঁ মিথ্যা বলে কিছু আছে, বাট সত্যের বেলায় যা বলতেছে না সত্য বলে কিছু নাই। তাহলে তো মিথ্যা আর কেমনে থাকলো আর কি, মিথ্যাও তো তাহলে নাই। এই বিষয়টা নিয়ে আমাদের বেকন তিনি ল্যামেন্ট করতেছেন আর কি, দুঃখ প্রকাশ করতেছেন। These types of thinking have all but ceased to exist। বলছে এই জাতীয় থিঙ্কাররা অল বাট সিজ টু এক্সিস্ট, তারা আর কি এক্সিস্ট করেনি, মানে তারা হারিয়ে গেছে, কালের গহ্বরে তারা হারিয়ে গেছে এই জাতীয় থিঙ্কাররা যারা পোল্টিবাজ। দ্য প্রেজেন্ট ডে ওয়ান্স ল্যাক দ্য রিগার অ্যান্ড ভার্ব অফ দ্য এনসিয়েন্ট গ্রেট মাইন্ডস। বলা হচ্ছে বর্তমান দিনগুলোতে কোনো একজন ব্যক্তি হচ্ছে এই ল্যাক দ্য রিগার অর্থাৎ তাদের যে কঠিনত্ব, তাদের যে অবিচলতা, সেইটাকে তারা হচ্ছে ল্যাক করে। বর্তমান যুগের যে ফিলোসফাররা রয়েছে তাদের ভেতরে এটা নাই, রিগারটা নাই তাদের ভেতরে, মানে ফার্ম ডিসিশন গ্রহণ করার যে দৃঢ়তা সেটা তাদের ভেতরে নাই। অ্যান্ড দ্য ভার্ব অফ দ্য এনসিয়ান গ্রেট মাইন্ড, এবং গ্রেট মাইন্ড এনসিয়ান গ্রেট ফিলোসফারদের ভেতরে যে ভার্বটা ছিল, যে উদ্দীপনা ছিল, যে স্ট্যামিনা ছিল, সেটা এখনকার প্রেজেন্ট ফিলোসফারদের ভেতরে এটা নাই। এই রিগার অ্যান্ড ভার্ব বলতেই হচ্ছে স্ট্যামিনা অ্যান্ড উদ্দীপনা বা ইনথুজিয়াজম যেটা আর কি। দে আর পেলার ভার্সনস অফ দেয়ার ইলাস্ট্রিয়াস প্রেডিসেসর্স। বলা হচ্ছে তাদের যে ইলাস্ট্রিয়াস প্রেডিসেসর ছিল আর কি, পূর্বপুরুষ, তাদেরই একটা বিবর্ণ ভার্সন হচ্ছে এই বর্তমান যুগের যে ফিলোসফার তারা।
Nevertheless, they do doubt the existence of youth and tend to drift towards falsehood. বলছে তথাপি তারা মানে তবুও তারা সত্যের অস্তিত্ব নিয়ে তারা সন্দেহ পোষণ করে এবং মানে মিথ্যাটাকেই তারা সাপোর্ট করে বা মিথ্যাটাকেই তারা হচ্ছে ধাবিত হয় আর কি। ড্রিফট বলতে ধাবিত হয়, মিথ্যার দিকে তারা ধাবিত হয়। দেখো এখানে বলতেছে দো দ্য সেক্টস অফ ফিলোসফার, সেক্ট বলতে তোমার নিম্ন প্রজাতির যে ফিলোসফাররা, অফ দ্যাট কাইন্ড বি গন, অর্থাৎ তারা হচ্ছে হারিয়ে গেছে সব। ইয়েট দে আর রিমেইন সার্টেন ডিসকার্সিং উইটস হুইচ আর অফ দ্য সেম ভেইন, এবং এখনও কিছু এই জাতীয় তোমার ডিসকার্সিং বিষয়গুলি রয়েছে বা আলোচনার বিষয়গুলো রয়েছে যেগুলো একই রকম, মানে নষ্ট হয়ে গেছে, পেল হয়ে গেছে, হারিয়ে গেছে। দো দেয়ার be not so much blood in them as was in those of the ancients, এবং অ্যানসিয়েন্টদের যে রাইটার ফিলোসফার তাদের মতো বর্তমানে যারা রয়েছে তাদের ওই ব্লাডটা নাই, মানে তাই ওই স্ট্যামিনা নাই, ওই সত্য প্রকাশের ক্ষমতা নাই, দৃঢ়তা নাই, রিগার্ড অ্যান্ড ভার্ব যেটা সেটা নাই। এবার আসলে এইটাকে আমরা জানি। আনডাউটেডলি পিপুল ডু মেক ভেরি সিনসিয়ার অ্যান্ড হ্যাঁ ওই কোটেশনটা কি আলোচনার ক্ষেত্রে ব্যবহার করতে পারবো? কোনটা? যেটা পড়ালেন এইটা না, এটা তো অ্যালুশন তো এখানে নাই। এখানে কাকে অ্যালিউট করেছে? অ্যালিউট করার ক্ষেত্রে যেমন তুমি বলতেছো এই যে এনসিয়েন্ট যে ইয়েদের কথা বলতেছো সেটা তো এখানে অ্যালিউশনের ক্ষেত্রে একটা জিনিস আছে। যেমন ধরো তোমরা ফার্স্ট ইয়ার একটা কবিতা পড়েছিল না, আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড, ওই যে ড্যাফোডিল ফুলগুলো, 10,000 ড্যাফোডিল ফুল দেখে ফেললো আমাদের কবি, তো ড্যাফোডিল ফুলটাকে নিয়ে আসলেন, তাই বলে কিন্তু তিনি ড্যাফোডিল ফুলকে অ্যালিউট করলেন, রেফারেন্স করলেন না, ওইটা তার কবিতার একটা এলিমেন্ট। ঠিক এখানে এনসিয়েন্ট ফিলোসফার যা যদি কারো নাম উল্লেখ করে ফেলতো, ডিরেক্ট যদি রেফার করতো, তখন সেটা অ্যালুশন হতো, কিন্তু এখানে ডিরেক্ট কারো নাম বলেননি, এখানে জেনারেল ওয়েতে সবার কথা বলেছেন, সুতরাং এটা অ্যালিউশন না। অ্যালিউশন হচ্ছে যে প্রথম লাইনে যেটা রয়েছে এই যে পাইলেট বা পিলেট, এটা হচ্ছে অ্যালিউশন, এইখানে এটা অ্যালিউশন না। যদি ডিরেক্ট ওইভাবে ইয়ে করতো তখন, অথবা এখানে যদি বলে দিত যে গ্রিক ফিলোসফার্স, তখনও হতো যে হ্যাঁ গ্রিক ফিলোসফার। এখানে অ্যানসিয়েন্টস বলতে গ্রিক ফিলোসফারও হতে পারে, অন্য যে কোনো ফিলোসফারও হতে পারে, বা এক কথা অতীতকালের ফিলোসফাররা, তাদের কথা বলতেছে। আমরা পাবো আরো অ্যালিউশন পাবো। হ্যাঁ বলো। এলিউশন বলতে বাইবেল থেকে বা বাস্তবে কেউ ছিল বা আছে এরকম মানে লোকের নাম দিলে এটাই এলিউশন হবে, তাই তো? সবসময় যে নামেই হবে তাও না, মানে একটা জিনিস প্রসিদ্ধ কোনো জিনিস হতে হবে। যেমন তোমরা ফার্স্ট ইয়ারে কবিতা পড়েছিলা এলিজি লিটনের কান্ট্রি চার্চিয়ার্ড, ওখানে অ্যালিউশন ছিল ওই যে ক্রমওয়েল, হ্যামডেন, ইনফ্যাক্ট হচ্ছে মিল্টন, জন মিল্টন, এদের কথা উল্লেখ ছিল, তো ওদেরকে অ্যালিউশন করা হয়েছে। তোমরা ওই যে ইয়েতে পেয়েছো ফার্স্ট ইয়ারের যে গুড মোরো কবিতাটা, ওইটা তো 7 স্লিপার্স ডেন, ওটা বাইবেলে ছিল, সুতরাং বাইবেল থেকে অ্যালিউশন ওটাতে করেছে। তো এই রকম আর কি, এসব কিছু স্পেসিফিক জিনিস হচ্ছে অ্যালিউশন, উল্লেখ করা, রেফারেন্সটা না। আচ্ছা, এরকম কয়েকটা আরো কিছু দেখো, দেখতে দেখতে এটা বুঝে ফেলবা যে অ্যালিউশন কোনগুলো হবে আর কোনগুলো হবে না। আচ্ছা, এবার দেখো, আনডাউটেডলি পিপল ডু মেক ভেরি সিনসিয়ার অ্যান্ড স্ট্রেনাস অ্যাটেম্প টু ডিসকভার ট্রুথ। বলা হচ্ছে নিঃসন্দেহে মানুষ খুবই সিনসিয়ার, আন্তরিক এবং স্ট্রেনাস, কঠোর প্রচেষ্টা চালায় সত্যকে ডিসকভার করার ক্ষেত্রে, সত্যকে আবিষ্কার করার ক্ষেত্রে। দে সাকসিড বাট রিগ্রেটেবলি দে ফাইন্ড দ্য বার্ডেন অ্যান্ড ডিমান্ডস অফ ট্রুথ টু বি আনবেয়ারেবল। তারা সফল হয়, কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে তারা দেখে যে সত্যটা খুবই আনবেয়ারেবল, অসহ্য হয়ে যায়, বেয়ার করা যায় না, তারা এটাও ডিমান্ড করে এবং এটা বার্ডেন হয়ে পড়ে। আমরা যদি সেকেন্ড ইয়ারের ওই সফোক্লিসের যে রাইটিংটা,
কিং ইডিপাস, এটা যদি খেয়াল করি, দেখো আমাদের কিং এডিপাস সে চাচ্ছে সত্যকে উন্মোচন করতে, কিন্তু যখন সত্যটা উন্মোচিত হয়ে গেল তখন এটা আনবেয়ারেবল হয়ে গেল তার জন্য। সে তখন কি হলো, ওই যে নিজেকে অন্ধ করে ফেললো। তো বিষয়টা এরকম যে সত্য সবসময় বেয়ার করা যায় না, সত্যকে সবসময় মেনে নেওয়া যায় না, কঠিন কঠিন হয়ে পড়ে। আচ্ছা, expediently they abandon the pursuit of truth and drift towards lies, knowingly very well that resorting to lies is degrading। বলা হচ্ছে যে খুব দ্রুতই, হ্যাঁ, এক্সপেডিয়েন্টলি মানে দ্রুত, খুব দ্রুতই তারা সত্যের অনুসন্ধানটাকে বাদ দিয়ে দেয়, অ্যান্ড ড্রিফট টুয়ার্ডস, এবং ধাবিত হয় মিথ্যার দিকে। তারা জানে এটা খুব ভালোভাবেই যে মিথ্যার উপরে বসবাস করা এটা হচ্ছে ডিগ্রেডিং, এটা অসম্মানের একটা কাজ, তারপরে তারা এটা করে থাকে। যেমন ধরো একটা ভিডিও তোমরা ইউটিউবে পাবা, সেটা হচ্ছে যে রাশিয়া অনেক বছর আগে পৃথিবীর গভীরে একটা গর্ত খুঁড়ে, এবং গর্ত খোঁড়ার পরে দেখে যে ওখান থেকে অনেক মানুষের চিৎকার চেঁচামেচির আওয়াজ আসতেছে, এবং ওর ভেতরে যেন একটা কি বলে শক্ত মেটাল কোনো একটা কিছুর একটা ঢাকনা যেন ওখানে আছে, এবং ওর নিচ থেকে যেন আওয়াজগুলো আসতেছে, এবং প্রচণ্ড গরম ওই নিচের ওই অংশটুকুতে। তারপরে তারা কি করলো, ওখান থেকে বের হয়ে আসলো, বের হয়ে এসে ওইটাকে সিলগালা করে দিল যাতে ওখানে আর কেউ গর্ত টর্ত না করতে পারে, এবং তারপর থেকে তারা এই জাতীয় এক্সপেডিশন আর করেনি। আর কথা হচ্ছে যে ওইটা কেন করেনি, বা ওইটা করলে তো কোনো না কোনো সত্য হয়তো বের হয়ে আসতে পারতো, কিন্তু ওই যে সত্য, এমন হয়তো সত্য বের হবে যেটা আনবেয়ারেবল, এই জন্যই মানুষ ওই সত্যটাকে হচ্ছে ইয়ে করে, এবং তারা মিথ্যার দিকে ড্রিফট করে, ধাবিত হয়। আমি জানি না, এটা ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে এটার ব্যাপারে, তো হতে পারে। তবে একটা জিনিস আমি নিজে কিছুটা বিশ্বাস করি এভাবে, যে রাশিয়া তারপরে আমেরিকা এরা তো পাগলামি অনেকেই করেছে, হ্যাঁ, এদের তো এরকম পাগলামিতে আসতেই পারে। আচ্ছা দেখি তো এপার থেকে ড্রিল করে ওপার দিয়ে উঠবো, ড্রিল করা যায় কিনা। আচ্ছা এবার দেখো, দ্য ওয়ার্ল্ড অফ লাইস is dark, but people somehow develop a fascination for lies at the expense of truth। বলা হচ্ছে মিথ্যার যে পৃথিবী সেটা অন্ধকার, কিন্তু মানুষ যেভাবেই হোক না কেন এই ফ্যাসিনেশনটাকে ডেভেলপ করে ফর লাইস, মিথ্যার ক্ষেত্রে, অ্যাট দ্য এক্সপেন্স অফ ট্রুথ, সত্যকে বিসর্জন দিয়ে, সত্যকে বিসর্জন দিয়ে মানুষ মিথ্যাটাকেই এক্সপেন্স করে। যেমন ধরো এই যে ওই যে আমরা নাটক সিনেমার কথাই যদি বলি, আমরা জানতেছি যে নাটক সিনেমা এটা হচ্ছে ঠিক না, এগুলো হচ্ছে অভিনয়, তারপরেও কি নাটক সিনেমা দেখে আমরা চোখের জল ফেলতেছি, ওইটা দিয়ে ঘন্টার পর ঘন্টা সময় পার করতেছি। বাট অন্য একটা সত্য আমরা জানি যে অ্যাজ এ মুসলিম তুমি নাটক সিনেমা তোমার জন্য হচ্ছে পাপের জিনিস, কিন্তু ওই সত্যটাকে আমরা হচ্ছে বিসর্জন দিচ্ছি, দিয়ে ওই মিথ্যাটাকে নিয়েই পড়ে আছি এবং চোখের জল ফেলতেছে। কিন্তু একজন নায়ক বা নায়িকা একজন মারা যাচ্ছে ট্র্যাজেডির মুহূর্তে, আমাদের চোখ দিয়ে জল বের হচ্ছে, আমরা জানতেছি এটা অভিনয়, কিন্তু তারপরেও চোখ দিয়ে জল বের হচ্ছে। এবার আসো এইটুকু, some Greek philosophers of later period delved into this matter। বলা হচ্ছে পরের সময়ের কিছু গ্রিক ফিলোসফাররা তারা এই বিষয়টাকে নিয়ে অনেক গভীরে চলে গিয়েছিল, বা অনেক গভীরভাবে তারা রিসার্চ করেছে। দে ট্রাই টু নো হোয়াই অ্যান্ড হোয়াট অ্যাট্রাক্টস পিপুল টুয়ার্ডস লাইস। তারা জানার চেষ্টা করেছে যে কোন জিনিসটা এবং কেন মানুষকে মিথ্যার দিকে টেনে নিয়ে যায়, মিথ্যার দিকে ধাবিত হতে বাধ্য করে। ইন পোর্ট্রে সাম ডিস্টোরশন অফ ট্রুথ অ্যাডস টু এ পোয়েমস লিটারেরি বিউটি। বলা হচ্ছে কবিতার ক্ষেত্রে সত্যের কিছুটা ব্যাঘাত ঘটানো, ডিস্টরশন করানো হলে এটার কবিতার লিটারেরি বিউটিকে বাড়িয়ে দেয়, কবিতার সৌন্দর্যকে বাড়িয়ে দেয়। ওই যে বলতেছে যে 10,000 saw at a glance, 10,000 ফুল দেখে ফেললাম আমি এক দৃষ্টিতে। 10,000 একটাও হতে পারে, 9,999টাও হতে পারে, তাই না? 10,000 অত গুণেনি, কেন 10,000 বললো? কিন্তু ওই যে 10,000 বলার ফলেই কবিতার সৌন্দর্য বেড়ে গেল, ওখানে একটা হাইপারবোলিক এক্সপ্রেশন ইউজ করেছে
সৌন্দর্যটা বেড়ে গেল না? তো ওইটা হচ্ছে, ওইটার কথাই বলতেছে। ধরো ওই রকমই একটা কথা বলতেছে, পোয়েট্রিতে যদি সত্যটাকে একটু ডিস্ট্রট করা যায়, একটু সত্য মিথ্যা যদি মিক্সচার করা যায়, তাহলে কবিতা ক্ষেত্রে লিটারেরি বিউটিটা বেড়ে যায়। সো অ্যালাউন্স নিড টু বি মেড টু অ্যাকোমোডেট ফ্যান্টাসি অ্যান্ড ফিকশন as they enhance the reader's literary pleasure. সুতরাং ফ্যান্টাসি এবং ফিকশন অর্থাৎ কল্পনা, দুইটাই কল্পনা আর কি, স্বপ্ন এবং কল্পনা, ফ্যান্টাসি কাইন্ড অফ স্বপ্ন আর কি। তো ফ্যান্টাসি বা ফিকশনকে, ফিকশনের ভেতরে, আচ্ছা আমি এটা আরেকবার পড়ি, অ্যালাউন্স নিড টু বি মেড টু অ্যাকোমোডেট ফ্যান্টাসিয়ান। সুতরাং এই যে ফ্যান্টাসি এবং ফিকশনটাকে কবিতার ভেতরে নিয়ে আসার ক্ষেত্রে একটা এটাকে অ্যালাউ করা হয়েছে, এবং অ্যালাউটা করা দরকার। কেন এটাকে পারমিশন দেওয়া দরকার? কেন? এতে করে রিডারদের লিটারেরি প্লেজারটা বেড়ে যায়, সাহিত্যের আনন্দটা বেড়ে যায় আর কি। মার্চান্টস অ্যান্ড ট্রেডার্স রিসর্টস টু এ সার্টেন অ্যামাউন্ট অফ ফলসহুড টু এন্টাইজ দ্য কাস্টমার্স টু বাই দেয়ার মার্চেন্ডাইজ। বলা হচ্ছে ব্যবসায়ী যারা রয়েছে তারা কিছু মিথ্যার উপরে বসবাস করে বা রিসর্ট করে, এবং এইটার মাধ্যমে তারা কি করে, তাদের কাস্টমারদেরকে তাদের প্রোডাক্ট বা তাদের মার্চেন্ডাইজের ক্ষেত্রে আকর্ষিত করে। হয় না, বলে না যে এই কাপড় আপনি এই বাংলাদেশে পাবেন না, এটা অথচ দেখা যাচ্ছে টঙ্গিতেই তৈরি হয়েছে, তাই না? এটা বাংলাদেশে পাবেন না, এইটা সুদূর হচ্ছে উগান্ডা থেকে আসছে, এটা এমন কাপড় যেটা গায়ে দিলে মনেই হবে না আপনি কাপড় গায়ে দিয়ে আছেন। মানে এরকম সব উল্টাপাল্টা কথাবার্তা বলে কিন্তু মার্চেন্ডাইজাররা। But why do common folks resort to lies despite knowing its unsavory consequences? বলা হচ্ছে কিন্তু সাধারণ মানুষ কেন এই অস্বস্তিকর একটা মানে অবস্থার কথা জেনেও কেন মিথ্যার আশ্রয় নেয়? রিসর্টস বলতে আশ্রয় নেয় আর কি, মিথ্যার আশ্রয়। তো এই যে এটাই বলতেছে যে ব্যবসায়ীরা তারা মিথ্যার আশ্রয় নেয় তাদের প্রোডাক্টের প্রতি কাস্টমারদেরকে আকর্ষিত করার জন্য, এবং সাধারণ মানুষও হচ্ছে কেন জানি এইটাকেই তারা পছন্দ করে। এরপরে এইটুকু। ট্রুথ depicts everything very honestly, faithfully and transparently. বলা তো সত্য যে কোনো জিনিসকে উপস্থাপন করে খুব সততার সহিত, খুব বিশ্বাসযোগ্যভাবে এবং খুব স্বচ্ছভাবে। There is no place for extravagance, praise or derisions, superficial description or psychopathic eulogy in truth. বলা হচ্ছে সত্যের ক্ষেত্রে কোনো এক্সট্রাভ্যাগেন্ট যে মানে একটু বেশি বেশি টাইপের যে প্রশংসা সেটার কোনো স্থান নেই, অথবা ডেরিশন যেটা মানে উপহাস করা, এই উপহাস করারও কোনো স্থান নেই, অথবা সুপারফিশিয়াল যে ডেসক্রিপশন দেয়া, অল্প অল্প ইনফরমেশন দেয়া, সেটারও কোনো স্থান নেই এই সত্যর ক্ষেত্রে। এমনকি সাইকোপ্যাথিক যে ইউলজি প্রশংসা, যেগুলো হচ্ছে তোমার বলতে পারো মানে আলটিমেট লেভেলের প্রশংসা, হ্যাঁ, সেগুলোও নাই, মানে একটু বেশি বেশি প্রশংসা যেটা, সেটাও নাই। অর্থাৎ যখন তুমি সত্য কথা বলবা, সত্যের ভেতরে এগুলো কিছুই থাকবে না। তুমি যদি তোমার বসকে সত্যিকার কথা বলতে যাও, তাহলে দেখবা যে তুমি বসের হয়তো একটু খারাপ লাগবে তোমার কথা শুনে, কিন্তু তারপরেও হচ্ছে তোমার কথাগুলো সত্য। এম্পারার্স heroes, military commanders and other men and women of prominence are described with the minimum laudatory language. বলা হচ্ছে যে সম্রাট যারা রয়েছে, রাজা যারা রয়েছে তারা, তারপরে সামরিক কমান্ডার, তারপরে বীর যোদ্ধা যারা রয়েছে বা হিরো যারা রয়েছে তারা, এবং অন্যান্য বীর পুরুষ ও মহিলাদের ন্যূনতম কিছু প্রশংসামূলক মানে প্রশংসা করা হয়, যেটা হচ্ছে লডেটরি ওয়েতেও করা হয়ে থাকে, মানে বলতে পারে একটু বাড়িয়ে বলা হয়ে থাকে। মানে এরা আর কি এই সমস্ত এই যে
এই সমস্ত লোকগুলো প্রশংসা পেয়ে থাকে, বিখ্যাত লোক, তারপরে মিলিটারি কমান্ডার, হিরো, তারপরে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, কিং, এরা হচ্ছে প্রশংসা পেয়ে থাকে। ট্রুথ বিল্ডস নো আর্টিফিশিয়াল অরা অফ গ্রেটনেস অ্যারাউন্ড দেম, এবং সত্যি কথা যদি তাদেরকে বলা যায় তাহলে তাদেরকে ঘিরে যে আর্টিফিশিয়াল, কৃত্রিম যে একটা তাদের গ্রেটনেসের অরা, অরা মানে আলো, হ্যাঁ, তো এই গ্রেটনেসের যে আলোটা সেটা তৈরি করে না। মানে তুমি প্রধানমন্ত্রীকে গিয়ে বলতে পারবা প্রধানমন্ত্রী আপনি এই কাজটা ঠিক করেননি? তোমাকে 5 বছর, 10 বছর, 20 বছরও যদি প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকে তোমাকে বলতেই হবে যে হ্যাঁ আপনি ভালো করতেছেন, জি হুজুর, জি স্যার, জি ম্যাম, জি ম্যাম, এই বলতে হবে। সে একটা সবচেয়ে বাজে ডিসিশন নিলেও ওখানে গিয়ে বলতে হবে। আবার তখন সে যদি বলে আচ্ছা এই ডিসিশনটা আমি মনে হয় খারাপ নিলাম, তাই না, তখনও অনেক সময় বলতে হয় যে জি না, জি বলবো কি না, এরকমও ভেবেচিন্তে আর কি ক্যারিয়ার বাঁচানোর জন্য বলতে হয়। সো bereft of their unrealistic praise, they appear vastly diminished in stature. বলা হচ্ছে যে সুতরাং তাদের এই যে কিছু অবাস্তব টাইপের যে প্রশংসা, এইটা থেকে তারা যদি বেরিফড হয়, তারা যদি বঞ্চিত হয়, তাদেরকে বঞ্চিত করা হয়, দে অ্যাপিয়ার ভাস্টলি ডিমিনিশড ইন স্ট্রেচার, তাহলে তারা বিশাল আকারের, মানে তাদের ক্ষতি হয়েছে বলে তারা ধরে নেয়, তাদের মর্যাদার ক্ষতি হয়েছে বলে তারা ধরে নেয়। স্ট্রেচার বলতে কাইন্ড অফ তাদের হচ্ছে মানে মূর্তি, মর্যাদার মূর্তি আর কি বলতে পারো, বা তাদের সুনামের ক্ষতি হয়েছে এটা। মানে তুমি ধরো একটা প্রসিদ্ধ এক ব্যক্তি তোমার এলাকায় এসছে, একটা এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, এবার তুমি তার উদ্দেশ্যে একটা মানপত্র লিখতেছো, স্বাগত বক্তব্য লিখতেছো, ওইখানে যদি তুমি না বলো জনদরদি, গরিবের বন্ধু, দুঃসাহসিক, হ্যাঁ, তারপরে হচ্ছে কি বলে আদর্শ, আমাদের আদর্শ, তারপরে আপোষহীন, এই টাইপের যদি কথাবার্তা না বলো তাহলে সে বলবে যে না এটা হলো না। শুধু এটাই না, সেই লোকটা যদি হজ করে আসে, তাকে যদি আলহাজ না বলছো নামের আগে, তাহলে তো ও তোমার ধুয়ে দিবে, হ্যাঁ আলহাজ বললো না। শুধু এটা না, এটা অনেক ওই আমি দেখেছি ইউনিভার্সিটির টিচারদের ক্ষেত্রেও বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে, আমি একবার লালন শাহের মাজারে গিয়েছিলাম ওই ওদের অনুষ্ঠান দেখতে কেমন কি হয় সেটা দেখার জন্য, এটা মেবি 2011 সালের দিকে আর কি। তো লালন শাহের ওখানে যে অনুষ্ঠানটা হয় প্রতি বছর, যে সেপ্টেম্বর না অক্টোবরের দিকে হয় নাকি নভেম্বরের দিকে যেন, তো ওই অনুষ্ঠানে একটা ঢাকা ইউনিভার্সিটি না জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটা মানে প্রফেসর গেছে, গিয়ে ওখানে সে লালনের উপরে একটা গবেষণা করে, তো সেই গবেষণাপত্র নিয়ে গেছে। এবার সেইখানে তিনি যখন মঞ্চে উঠতেছেন, যে হচ্ছে তোমার উপস্থাপক ছিল, সে তখন তাকে বলতেছে যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির অমুক বিভাগের অনেক প্রফেসর এসেছেন, তিনি এই বিষয় নিয়ে কথা বলবেন। ওই ক্ষেত্রে তার কি যেন একটা সমস্যা হয়েছিল, তাকে ডক্টর বলেনি না কি যেন একটা উপাধি তার বলেনি, এটা নিয়ে তার সেই বেজায় খুব। তো তখন আমি আমার হচ্ছে জব লাইফে তখনও ঢুকিনি, তখন আমি ফিল করলাম, বা এখনকার মতো এরকম ম্যাচুরিটিও আসেনি, কিন্তু এখন আমি ওইটার সাথে কানেক্ট করতে পারি যে হ্যাঁ ওই লোকটা কতটা এক্সট্রাভ্যাগান্ট একটা টাইপের, যে ওর নামের আগে ডক্টরটা বলেনি, বা এই জাতীয় একটা ডিগ্রি তার ছিল আর কি, এটা বলেনি, তাই সে এত খেপে গেছে। এবং এটা একটা লজ্জাস্কর বিষয় না যে আমার নামের আগে আলহাজ আছে, আমার আলহাজটা বলা হয়নি, আমি খেপে গেলাম। হ্যাঁ, তাহলে এটা লজ্জা করার বিষয়, কিন্তু এটাই হচ্ছে ওই তোমার ওই বড় বড় লোকদের কাইন্ড অফ হচ্ছে ভুল আর কি, তাদের চরিত্রের দুর্বলতা একটা। হ্যাঁ, এই যে হাজি সাহেব যদি না বলা যায়, বাপরে বাপ, মানে যেন মানুষ হাজি বললেই উনি হাজি এরকমটা আছে আর কি, তাদের সম্মানের হাসি, মানে সম্মানের ক্ষতি হয়ে যায়। তো এই কথাটাই বলতেছে, এই কথাটাই ব্যাপারটা এরকম যে কিছু মিথ্যা তুমি যদি প্রশংসা না করো তাহলে তাকে অসম্মান করা হয়ে গেল। এবং অনেক লোক আছে তাকে যদি বলো যে তোমরা ওই যে একটা নাটক আছে সিটি বাস 2, হ্যাঁ নাটকটা দেখবা, নাটকটাতে ওই হচ্ছে ট্রাকে বাসের হেল্পার, মানে তাদের ওই যে এগুলো হচ্ছে সাইড ক্যারেক্টার আর কি, তো তার যে নায়িকা বলতে পারো তাকে বলতেছে যে আপনি এত সুন্দর, প্রথম দেখায় প্রশংসা করতেছে, আপনি মানুষই না, আপনি একটা অমানুষ, মানে এরকম ভাবে প্রশংসা করতেছে। তো প্রশংসা করতে করতে এই লেভেলের প্রশংসা করলে কেবল আমাদের হচ্ছে মানে বিশিষ্ট লোকেরা আর কি
ভালো লাগে তাদের, এই লেভেলের প্রশংসা, মানে আলটিমেট লেভেলের প্রশংসা করতে হবে তাকে। আচ্ছা, এবার আসো আমরা এইটা নিয়ে কথা বলি। এ পার্ল শাইনস ইন দ্য ডে, বলা হচ্ছে একটা রত্ন যেটা, সেটা দিনের বেলায় জল জল করে, হ্যাঁ, মানে চকচক করে। এ ডায়মন্ড অর এ কার্বাকল গ্লো অ্যাট নাইট, গিভিং অ্যান আনরিয়াল ফিলিং অফ লাইট ইন দ্য মিডস্ট অফ টোটাল ডার্কনেস। বলা হচ্ছে যে একটা ডায়মন্ড বা একটা কার্বাকল, কার্বাকল বলতে হচ্ছে ওই যে কার্বাঙ্কল আর কি, এটাকে বলা হচ্ছে স্ফটিক টাইপের যে কোনো জিনিস, হয়তো কাঁচ, এই জাতীয় জিনিস, বা আমরা যদি বলি কোনো একটা মণিমুক্তা, রুবি টাইপের যেটা আর কি। তো এইরকম কোনো একটা জিনিস এবং ডায়মন্ড, এগুলো রাত্রিবেলাতেও এদের সামান্যতম যদি আলো পড়ে এদের উপরে, তাহলে এরা একটা আনরিয়ালিস্টিক একটা ফিলিং তৈরি করে, হ্যাঁ, অন্ধকারের ভেতরে এক ধরনের তোমার ফিলিং কাজ করবে। বলে না যে ডায়মন্ড অন্ধকারে যেন আলো ছড়ায় দিচ্ছে। আমরা ওই যে আগেকার দিনে রূপকথার গল্প শুনতাম যে শাহজাদা গেছে হচ্ছে ঘোড়া নিয়ে ছুটতে ছুটতে, এবার গিয়ে সে নদীর জলে হাত মুখ ধোয়ার জন্য নামছে, নেমে সে তো অজ্ঞান হয়ে গেল। কেন অজ্ঞান হয়ে গেল? মানে জেগে ওঠার পরে সে বলতেছে, তার বন্ধু তার সাথে জেগে আছে, যে আমি নদীর পানিতে একটা মেয়ের চেহারা দেখলাম, এবং সেই চেহারাতে তার রূপের ঝলকে সে মানে অজ্ঞান হয়ে গেছে। পরবর্তীতে খুঁজতে খুঁজতে দেখা গেল যে এটা হচ্ছে ওই রাজ্যের রাজার মেয়ে, রাজকন্যা, তাহলে তাকে তার পেতেই হবে। তো এই যে এই টাইপের আর কি কাহিনী, যে ডায়মন্ড রাত্রিবেলাতেও আলো দেয়। ট্রুথ ইজ লাইক পার্ল, যে এবার এখানে বলতেছে সত্য অনেকটা এই পার্লের মতো, রত্নের মতো। ইট শোজ হোয়াট ইজ ভিজিবল টু দ্য নেকেড আই, এটা দেখায় যেটা আমাদের খালি চোখে আমরা দেখতে পাই। ইট কান্ট শো এনিথিং বাই লাইটিং আপ সামথিং আনরিয়ালিস্টিক্যালি, এটা ওই সমস্ত জিনিসকে শো করে না যেটাকে লাইটিং করে আনরিয়ালিস্টিক্যালি শো করতে হয়। মানে সত্যের নিজস্ব একটা আলো আছে, সে নিজেই ওই আলোটা দিয়ে থাকে, এটাকে আর আলাদা করে কোনো আলো দিতে হয় না। তুমি সত্যি সত্যি যদি একটা বীর যোদ্ধা হও, তাহলে তোমাকে কি স্পটে থাকতে হবে? অটোমেটিক তোমার উপরে আলো পড়বে। যদি ধরো এখন তুমি একটা বিশাল কোনো একটা কাজ করে ফেললা, তাহলে মিডিয়া তোমার দিকে আসবে, তাই না? আর আমাদের রাজনীতিবিদ বা এই জাতীয় এরা কিন্তু খুব বড় টাইপের কোনো কাজ করে না, এই জন্য কিছু হলেই তারা ওই সাংবাদিক ডেকে নিয়ে এসে কাজ করাইতে হয়, মানে সংবাদ সম্মেলন করাইতে হয়, বা দেখা যাচ্ছে যে অনেক তাদের নিজেদেরকে জাহির করতে হয়। অনলি ফলসহুড হ্যাজ দ্যাট ক্যাপাসিটি টু মেক সামথিং অ্যাপারেন্ট ইন টোটাল ডার্কনেস, শুধুমাত্র মিথ্যা জিনিসগুলোরই ক্যাপাসিটি রয়েছে যেটা ডার্কনেসে তাদের নিজেদেরকে অ্যাপারেন্ট করতে পারে, নিজেদেরকে দেখাইতে পারে। মানে সত্যের আলাদা কোনো লাইটের দরকার হয় না, সত্য যে অবস্থায় থাকুক না কেন একটা সময় সে জেগে উঠবেই, হ্যাঁ, এটা আমরা খালি চোখেও দেখতে পাই। কিন্তু যে যা কিছু মিথ্যা তার উপরে আলাদা আলো ফেলতে হয়, হ্যাঁ, যেমন ধরো দিনের বেলা সূর্য, এটা একটা সত্য জিনিস, তাই না? দিনের বেলা তুমি সব জায়গায় সূর্যের আলো পাবেই, এটা খালি চোখে তুমি সবকিছু দেখতে পাবা। বাট রাত্রিবেলা সূর্যের মতো আলো যদি তৈরি করতে চাও, তাহলে ফেক সূর্য তোমাকে তৈরি করতে হবে। মানে ফেক সূর্য বলতে কি, ফেক আলো তৈরি করতে হবে। এই যে হচ্ছে বিভিন্ন রকমের লাইটিং টাইটিং করে আমরা রাত্রিটাকে অনেক আলোকিত করি না, তাহলে এই লাইটিংগুলো একটা ফলস লাইট না এগুলো? এবার আসে এটা, আচ্ছা এখানে কালার করা আছে, তার মানে গত বছর আমি যাদেরকে পড়িয়েছিলাম তাদেরকে এই পর্যন্ত পড়িয়ে এটা পার্ট 2-তে করেছিলাম আর কি, প্রথম ক্লাসটা এইখানে শেষ করেছিলাম। তো দেখি আজকে মনে হয় তোমাদেরকে এটুকু পড়িয়েই আজকের ক্লাসটা শেষ করতে হবে। ওকে, দেখো এরপরে এইটুকুর যে বিষয়টা, সেটা হচ্ছে এ ককটেইল অফ লাইস অ্যান্ড ট্রুথ হ্যাজ দ্য পোটেন্সি টু প্লিজ হিউম্যানস মোর দেন অনলি লাইস অর অনলি ট্রুথ। বলা হচ্ছে একটা ককটেল অফ লাইস, মানে যেখানে সত্য মিথ্যার মিক্সচার থাকে। ককটেইল মানে ওই যে এক ধরনের, তোমরা জানো যে কাইন্ড অফ মদ, যেটা ওই যে বারে গিয়ে খায়, ককটেইল মানে ওইটাকে একটু মিক্সচার টিকচার করে মশলা টসলা দিয়ে আর কি বানায় দেয় আর কি। তো বলা হচ্ছে যে এই ককটেল অফ লাইস, অর্থাৎ মিথ্যা এবং সত্যের মিক্সচারটার একটা আলাদা পোটেন্সি রয়েছে, একটা ক্ষমতা রয়েছে মানুষকে প্লিজ করার, মানুষকে মজা দেওয়ার।
দেন অনলি লাইস, এবং শুধু মিথ্যা অথবা শুধু সত্য সেই মজাটা দিতে পারে না। যদি এই দুইটার মিক্সচার হয় তাহলে জিনিসটা আরো বেশি ভালো হয়। যেমন দেখো, শুধু ট্র্যাজেডি তুমি অত বেশি মজা পাবা না, তুমি জীবনে একবারই হয়তো দেখবা। শুধু কমেডি তুমি হয়তো জীবনে একবারই দেখবে। আবার ট্র্যাজি কমেডি যদি হয়, দুইটার মিক্সচার যদি হয়, তাহলে ওইটা তোমার বারবার ওই টাইপের সিনেমা, ওই টাইপের মুভি তোমার দেখতে মন চাইবে। এবং পৃথিবীতে যত বিখ্যাত বিখ্যাত মুভি রয়েছে, শুধু ট্র্যাজেডি, শুধু হচ্ছে কমেডি, এগুলো অত বেশি দিন লাস্টিং করেনি। বাট যেগুলো একটু ট্র্যাজি কমেডি টাইপের, সেগুলো কিন্তু লাস্টিং করেছে। Bacon paradoxically suggests the utility of such combinations of lies and truth. বেকন এখানে প্যারাডক্সিক্যালি সাজেস্ট করেছে যে সত্য মিথ্যার এই যে ইউটিলিটি, এই যে ব্যবহার, এটাকে তিনি প্যারাডক্সিক্যালি আর কি সাজেস্ট করেছেন। মানে তিনি বলতেছেন একটা, কিন্তু আমরা শুরুতে আমাদের মনে হবে যেন এটা তিনি অন্য কিছু বলতেছেন। বাট যখন আমরা গভীরভাবে চিন্তা করব তখন দেখব যে না, এটা তিনি ঠিকঠাকই বলতেছেন। এবং এটা তিনি এই সেলফ কন্ট্রাডিক্টরি ওয়েতে তিনি এটা বলেছেন আর কি। If everything is portrayed in their true colors with no addition of superficial praise, flattering comments and allusions, the society will appear dark and indolent. এখানে আমাদের স্পিকার যেটা বলতেছেন, আমাদের ফ্রান্সিস বেকন, যে যদি সব কিছুকেই পোর্ট্রে করা হয়, চিত্রায়িত করা হয় কোনো রকম মানে শুধুমাত্র সত্যের কালার দিয়ে, এবং এখানে যদি কোনো রকম অতিরিক্ত সুপারফিশিয়াল প্রশংসা, ফ্ল্যাটারিং, চাটুকারি কমেন্ট এগুলো যদি না থাকে, এবং অ্যালিউশন যদি না থাকে, রেফারেন্স বা উল্লেখ করা এগুলো যদি না থাকে, তাহলে সমাজটি অস্বস্তিকর এবং মানে অনেকটা হচ্ছে ইনডোলেন্ট বা একটা অলস টাইপের দেখাবে আর কি। ওই সোসাইটিটা, মানে যে সোসাইটির ভেতরে মিথ্যা নাই, সেই সোসাইটিটা অলস হয়ে যাবে বা একটা অস্বস্তি, ডার্ব একটা সিচুয়েশন তৈরি হবে। ধরো এমন একটা দেশ, যে দেশে আমি আরেকটা জিনিস দিয়ে বোঝাই, ধরো প্রত্যেকটা মানুষ মারা যাবে এবং প্রত্যেকটা মানুষই জান্নাতে চলে যাবে, তাহলে পৃথিবীটা ডাল হয়ে গেল না? পৃথিবীটাতে এই যে শয়তানের যে সৃষ্টি, বা শয়তান আসলো, শয়তান এসে আমাদেরকে বিপদে নিচ্ছে, আমরা সেখান থেকে নিজেরা বাঁচার চেষ্টা করতেছি, আমরা জান্নাত জাহান্নামে যাওয়ার চেষ্টা করতেছি, এর ফলেই তো জিনিসটা এত মজাদার হয়েছে, তাই না? পৃথিবীতে এত মারামারি আনাহানি, যদি নিজের পেট না থাকতো তাহলে কি মারামারি হানাহানি হতো? খাবারের বিষয়টা যদি না থাকতো, মানে নেগেটিভ এবং পজিটিভ দুটাই থাকতে হবে। আমরা ইলেকট্রিসিটির ক্ষেত্রে যদি দেখি, নেগেটিভ পজিটিভ না থাকলে আলো জ্বলতো, ফ্যান ঘুরতো? তো এরকম নেগেটিভ এবং পজিটিভ বা সত্য এবং মিথ্যা সব জায়গায় থাকতে হবে, থাকলেই কেবল ওই জায়গাটা খুব চমৎকার হবে। আমাদের সমাজে যদি সারা জীবন সবাই ভালো কাজই করে, কেউ কোনোদিন খারাপ কাজ না করে, তাহলে এই সমাজটা ডাল হয়ে যাবে। আবার সবাই শুধু খারাপ কাজই করে, কেউ ভালো কাজ করে না, তাহলে ওইটাও ডাল হয়ে যাবে ওই সমাজটা। দুইটাই থাকা লাগবে আর কি, চোরও থাকতে হবে, পুলিশও থাকতে হবে। ভ্যানিটি অ্যান্ড aggrandizement induce creatively energy and intellectual activity. বলা হচ্ছে যে ভ্যানিটি মানে যেটা হচ্ছে মিথ্যা অহংকার, এবং অ্যাগ্রান্ডাইজমেন্ট বলছে এক ধরনের হচ্ছে সৃষ্টিশীলতা বা অগ্রগতি টাইপের যে সৃষ্টিশীলতা, মানে এক কথা ডেভেলপমেন্ট। বলছে মিথ্যা অহংকার এবং কাইন্ড অফ ডেভেলপমেন্ট বা ক্রিয়েটিভিটি, সেইটা, এবং এনার্জি অ্যান্ড ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটি, এগুলো থাকতে হবে আর কি। মানে ভ্যানিটি এবং অ্যাগ্রান্ডাইজমেন্ট এটা কি করে? ক্রিয়েটিভিটিকে ইনডিউস করে, এনার্জিকে বাড়ায় এবং ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটিটাকে বাড়ায়। এবং এইখানে যদি তোমার এই ভ্যানিটি না থাকে এবং এই যে অ্যাগ্রান্ডাইজমেন্ট এটা যদি না থাকে, তাহলে তোমার এগুলো বাড়বে না, ক্রিয়েটিভিটি আসবে না। এদের ক্রিয়েটিভিটি কি কোত্থেকে আসে? আবিষ্কার কোত্থেকে হয়েছে? প্রয়োজন থেকেই না? প্রয়োজনই যদি না থাকে তাহলে কি এগুলো হতো? ধরো এই যে তোমার একটা যন্ত্র বা একটা ফ্যান বা একটা এসি, এইটার যদি প্রচণ্ড গরম না থাকতো, নাতিশীতোষ্ণ অঞ্চলে যদি আমাদের বসবাস হতো, ধরো জিম্বাবুয়ে, কেনিয়া, নামিবিয়া, মানে সাউথ আফ্রিকার ওই সাইড দিয়ে যদি আমাদের পৃথিবী মানে আমাদের দেশ হতো, তাহলে কি আমরা এত খাটাখাটনি করতাম? হ্যাঁ, তো ব্যাপারটা এটাই যে যেমন আমাদের বাংলাদেশে
বা এই সাবকন্টিনেন্টে উন্নতি কম। কারণ কি? কারণ হচ্ছে ওই যে আমরা শস্য বাপদাদার আমল থেকে দেখেছি যে শস্য নিয়ে গিয়ে জমিতে ছিটিয়ে দিলেই ওখান থেকে ধানের গাছ হয় বা শস্যের গাছ হচ্ছে, ওখানে ধরতেছে, ওটাই আমরা হারভেস্ট করতেছি, ওটাই খাচ্ছি। এই জন্য আমরা কোনোদিন কোনো বড় কিছু আবিষ্কার করতে পারিনি। ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মানুষ খুব বড় জিনিস, কোনো ইউজফুল কোনো জিনিস ওইভাবে আবিষ্কার করতে পারেনি। কারণ কি? এদের চাহিদা নাই। কারণ ওই যে একটা কথা আছে, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। প্রয়োজনীয়তাই যে কোনো ইনভেনশনের প্রসূতি। ফর এক্সাম্পল, if a poet is not facilitated or a player is not rewarded, বলা হচ্ছে যদি একজন পোয়েটকে ওভাবে সুবিধা না দেওয়া হয় এবং একজন প্লেয়ারকে যদি তোমার রিওয়ার্ড না দেওয়া হয়, পুরস্কৃত না করা হয়, হাউ উইল দে বি মোটিভেটেড টু রিচ হায়ার লেভেলস অফ অ্যাকমপ্লিশমেন্টস, বলতে তাহলে তারা কিভাবে মোটিভেটেড হবে হাই লেভেলে যাওয়ার ক্ষেত্রে, বা তারা যে কাজটা করতেছে সেই কাজের আলটিমেট লেভেলে পৌঁছাতে গেলে মানে যাইতে হলে তারা কিভাবে মোটিভেটেড হবে। ধরো ব্যাপারটা এরকম যে তুমি একটা কোম্পানিতে জব করতেছো, মানে এখানে তুমি একটু বাড়তি কাজ করবে, বাড়তি একটু হচ্ছে টাইম দিবে, তো এটার জন্য তোমাকে যদি আলাদা একটু বাড়তি টাকা না দেয় তাহলে তোমাকে ওই কাজটা করতে ভালো লাগবে? সেটা 1 ঘন্টার হোক, 2 ঘন্টার হোক, 10 ঘন্টার হোক, 10 মিনিটের হোক, করতে ভালো লাগবে না। তোমার মনে হবে যে আমি এটা বেশি বেশি করতেছি। কিন্তু যদি এটার জন্য টাকা দেয় বা আলাদা কোনো রিওয়ার্ড দেয় তাহলে এটা তোমার করতে ভালো লাগবে। While showering praise, use of a certain amount of unreal description. বলা হচ্ছে যখন প্রশংসা বর্ষণ করা হয় কারো উপরে বা কারো প্রশংসা করা হয়, use of certain amount of unreal description of one's feat is needed, তখন কিছু আনরিয়াল মানে প্রশংসা বা আনরিয়াল কিছু ডেসক্রিপশনের দরকার হয় হ্যাঁ প্রশংসা করতে গেলে। আদারওয়াইজ দ্য প্রেইজ উইল বি ব্ল্যান্ড অ্যান্ড ইনএফেক্টিভ, যদি এটা না করা হয় তাহলে এই প্রশংসা হয়ে যাবে খুবই অকার্যকর এবং ব্ল্যান্ড টাইপের, মানে খুবই বা সাধারণ টাইপের, টেন্ডার টাইপের হচ্ছে বা কোমল টাইপের আর কি একটা প্রশংসা হয়ে যাবে, মানে নিরানন্দ প্রশংসা হয়ে যাবে। প্রশংসা করতে গিয়ে যদি আমরা না বলি যে জনদরদি, গরিবের বন্ধু, হ্যাঁ তারপরে আমাদের আদর্শ, এরকম কথা যদি না বলি তাহলে তো ওই রাজনীতিবিদ আসলে মোটিভেটেড হবে না বা ওই রাজনীতিবিদ আসলে ওই রকম ভাবে এনার্জি পাবে না। তো এই কথাটাই বলতেছে। আচ্ছা, তো আমাদের টাইমটাও শেষের দিকে, আমরা আজকে এ পর্যন্তই রাখি। সামনের দিন আমরা বাকিটা শেষ করব এবং এই রাইটিংটা আমাদের 2 পার্টে শেষ হবে। আচ্ছা, এখন যে পর্যন্ত হলো এই ব্যাপারে তোমাদের কোনো কিছু বলার থাকলে বলো, আর আমি অবশ্যই গত দিনের ভিডিওটা এবং আজকের ভিডিওটা দুইটাই পাবলিশ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমাদের কারো কিছু বলার আছে? স্যার এই ফুলটুকুর একটু এক কথায় 2 মিনিটে সামারি বলে দেন। ওরে বাবা, এটার সামারি বলা মুশকিল। আচ্ছা, তারপরেও বলি, আমি দেখতে হবে আর বলতে হবে। স্যার এটা একটু কঠিন মনে হয়। হ্যাঁ, এটা কঠিনই, এটা কঠিন। আমাদের ফ্রান্সিস বেকনের রাইটিংগুলোই তো তাই। এখানে একটাই কথা, সেটা হচ্ছে যে সত্য জিনিসটা কি, এটা যুগে যুগে সব সময়টাতেই বিভিন্ন ফিলোসফাররা বের করার চেষ্টা করেছেন এবং তারা বের করতে গিয়ে তারা দেখেছেন যে সত্যটা হচ্ছে আনবেয়ারেবল, সত্য জিনিসটা বেয়ার করা যায় না, সহ্য করা যায় না। হ্যাঁ, যেমন যদি বলা হয় যে কোনো একজন মানুষের সম্পর্কে, কোনো মানুষ যদি বলে যে আমার সম্পর্কে যত সত্য আছে সব উন্মোচন করো, এখন পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যার সব কিছুই ঠিকঠাক, হ্যাঁ চরিত্রগত দিক থেকে সব কিছু ঠিকঠাক, এরকম মানুষ আছে? নাই। কিন্তু সত্য যদি বের করা হয় তাহলে সে কি বেঁচে থাকতে পারবে? তাই মান সম্মান নিয়ে বেঁচে ঘুরতে পারবে? পারবে না। তো এই জন্য বলা হচ্ছে সত্য সার্চ করতে গিয়ে দেখা গেছে যে সত্য হচ্ছে আনবেয়ারেবল, এবং সত্য এবং মিথ্যার একটা মিক্সচার ছাড়া লাইফ ডাল। যে কোনো প্রশংসা করতে গেলেও সত্য মিথ্যার মিক্সচার লাগে, আদারওয়াইজ এটা অতটা মজবুত প্রশংসা হয় না। সেই কথাটা বলতেছে। আবার বলতেছে যে সত্য অনেকটা হচ্ছে আলোর মতো, লাইটের মতো, এবং মিথ্যা এটা হচ্ছে অন্ধকার। কিন্তু তারপরেও সত্যের সাথে যদি মিথ্যার মিশ্রণ না করো তাহলে ওইটা আনপ্লেজিং হয়ে যাবে, অতটা প্লেজিং হয় না। যেমন এখানে বলতেছে যে কবিতার কথা, কবিতার ক্ষেত্রে যদি এর ভেতর কিছুটা মিথ্যা না নিয়ে আসো, যদি হাইপারবলিক এক্সপ্রেশন ইউজ না করো তাহলে এটা কবিতার বিউটি বাড়াবে না এবং রিডাররা পড়েও মজা পাবে না।
এবং এইটা তখন আর হচ্ছে ট্রু কবিতা হলো না। এই কথাগুলোই আর কি এখানে বলতেছে, এবং সত্য মিথ্যার যে মিশ্রণ দরকার এটাই বলতেছে, আদারওয়াইজ সবকিছু মানে ডাল হয়ে যাবে। জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থেকো সবাই, নেক্সট ক্লাসে আবার আমরা কথা বলবো সামনের দিনে পার্ট 2-তে। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।